আমাদের দেশে সোনা বলতে যা বোঝায় এ খুবই দুষ্ট কথা। ঠিক সেই সোনা নয়। তিনি বা তার সরকার যে সন্ধান পেয়েছেন এটার ইংরেজি হলো গোল্ড, অর্নামেন্ট, রত্ন। তো সেই স্বর্ণ ভান্ডার তিনি পেয়ে গেছেন। শেখ হাসিনা যেখানে সোনা লুকিয়ে রেখেছেন বা গোপন রেখেছিলেন, ইনকাম ট্যাক্সের ফাইলে তিনি গোপন রেখেছিলেন, তো সেটা একটি ব্যাংকের ভল্ট থেকে উদ্ধার করা হয়েছে। প্রাথমিক যতটুকু জানা গেছে তাতে করে মনে হচ্ছে যে 10-12 কেজিতে হবেই, অর্থাৎ যদি এক ভরিতে 1 তোলা, 80 ভরিতে 1 কেজি, এখানে 850 ভরি স্বর্ণ পাওয়া গেছে। তো এগুলোর মধ্যে অনেক কিছু আছে, আমি সেগুলো পরে বলবো। তো সেক্ষেত্রে ধরুন কত হয়, 80 তোলায় যদি 1 কেজি হয়, তো সেক্ষেত্রে 10-12 কেজি তো হবেই। তো আমি নিজে যেমন আসলে 10-12 কেজি স্বর্ণ একসঙ্গে দেখিনি কখনো, আমার জীবনে আমি দেখিনি। আর এখন 1 ভরি স্বর্ণের দাম প্রায় 2.25 লক্ষ টাকা। আর সেই 2.25 লক্ষ টাকা ইন্টু 850, মানে সেটা গুণ করলে কত হয়, এত টাকা মানে শেখ হাসিনা শুধুমাত্র স্বর্ণ দিয়ে আছেন। তো এই কথা এবং এত বড় আবিষ্কার করা এবং এই কথা প্রচার করার পর সরকার যেটা আশা করেছিল যে সারা বাংলাদেশে একটা সিসি রব পড়ে যাবে, যে একই কথা, শেখ হাসিনার মতো এরকম লোভী একজন মহিলা, সে এই রাষ্ট্রের অর্থ দেশের বাইরে পাচার করেছে, বস্তায় বস্তায় সে স্বর্ণ দেশের বাইরে পাচার করেছে, এবং তাকে যে হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হয়েছে, সেই হেলিকপ্টার না হলেও 20 থেকে 30 ট্রাঙ্ক স্বর্ণ ছিল। তার প্রমাণ হলো ব্যাংকের ভল্টের মধ্যে, বা ব্যাংকের সেই যাকে বলা হয় ভল্ট, তো আর কেউ ভাড়া নিতে পারে না, ওই ছোট ছোট বাক্স আছে, অগ্রণী ব্যাংকের ছোট ছোট বাক্স আছে। আমি জানি না এরকম একটা বাক্সতে আমার কোনো লকার নেই, যেটাকে লকার বলা হয়। এই ব্যাংকের একটা লকারে আসলে কতটুকু স্বর্ণ রাখা যায়, কতগুলো দলিল রাখা যায়, তার নামে 2টো লকার বরাদ্দ ছিল। এই 2টো লকারের আকার কতটুকু, আয়তন কতটুকু, এবং সেখানে যে সকল জিনিস পাওয়া গেছে বলে বলা হচ্ছে, যেমন সেখানে একটা সোনার হরিণ পাওয়া গেছে, আবার সেই হরিণের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ তামা দিয়ে জোড়া দেওয়া হয়েছে। তো চিন্তা করেন যে শেখ হাসিনার, তিনি যে পাগল, তার মাথায় যে কোনো বুদ্ধি নেই এবং তার যে কোনো রুচি নেই, এটা ওনার এই সোনার হরিণ দেখলে বোঝা যায়। তিনি স্বর্ণ দিয়ে হরিণ তৈরি করেছেন, সোনা দিয়ে হরিণ তৈরি করেছেন, সোনার হরিণ, কিন্তু সেই হরিণের হাত পায়ের যে বন্ধন, এটা দিয়েছেন তামা দিয়ে। এ কাজ কেউ করে বলেন তো? এরপরে অনেকগুলো বড় বড় স্বর্ণ দিয়ে তিনি নৌকা তৈরি করেছেন। এরকম একটা নৌকার ছবি আমরা দেখলাম। এখন নৌকা যে কয়টি এটা বলা যাচ্ছে না। তো এখন ওই যে নৌকা এবং হরিণ, এই হরিণটা কত বড় হরিণ, সাইজ কি, এই কারণে হলো পত্রিকা আমরা যে ছবি দেখেছি, তাহলে তো আমরা যেমন, আমি একজন এমপি হয়েছি, এমপি হওয়ার পরে অনেকে স্বর্ণের নৌকা, কোট পিন আমাকে উপহার দিয়েছে। এটা আওয়ামী লীগের অহরহ। আমার কাছে বাসায় এরকম 20-25টি এরকম স্বর্ণের নৌকা আছে, আমি এগুলো কখনো ব্যবহার করি না। তো এগুলো ওদের হয়তো 5-6 হাজার টাকা, একদম হালকা, মানে কোনো মধ্যে কোনোটা এত পাতলা করে তৈরি করে দেয়, 1/2 ইঞ্চি ছোট্ট একটা কোট পিন। কিন্তু এটাকে যদি আপনি তৈরি মানে ছবি তুলতে চান, এটাকে এত বড় করে আপনি ছবি তুলতে পারবেন, দেখে মনে হবে যে অন্তত 1 কেজি দিয়ে একটা স্বর্ণের নৌকা তৈরি করে গোলাম মোল্লা রনিকে দেওয়া হয়েছে। তো কাজে আসলে ওখানে বলতে হবে যে ওই স্বর্ণের যে হরিণটি বা স্বর্ণের যে নৌকাটি, এটার আকার কি, আয়তন কি, এবং সেই আকার আয়তন মানে ব্যাংকের যে লকার, সেই লকারে ঢুকে কিনা। 1 2 নম্বর হলো এখানে 10 কেজি বা 12 কেজি স্বর্ণের গহনা, আপনি যদি সলিড গোল্ড হয়, বার হয়, তাহলে 10 কেজি সলিড গোল্ডের যে বার, এটা রাখার জন্য খুব বেশি জায়গা দরকার হয় না। তো কিন্তু যদি আপনাকে 10 কেজির আপনার গহনা হয় বা বিভিন্ন ইনস্ট্রুমেন্ট হয়,
তাহলে এখানে দেখা গেল যে বিরাট একটি আলমারি, 10-12টা ট্রাঙ্ক দরকার হতে পারে। এটা নির্ভর করে যে আপনি কি ধরনের অর্নামেন্টস তৈরি করেছেন, এটার উপর নির্ভর করে। এবং এর আগে এরকম একটা প্রজেক্ট 111-এর সময় কিন্তু ব্যর্থ হয়েছিল। অর্থাৎ বলা হয়েছিল যে ব্রিফকেসে করে শেখ হাসিনাকে ঘুষ দিয়েছেন একজন ব্যবসায়ী 2 কোটি না কত কোটি টাকা বা 20 কোটি টাকা, এরকম একটা গল্প 111-এর সরকার ছড়ালো। তো পরবর্তীতে সবাই দেখলো যে ব্রিফকেসের কথা বলা হচ্ছে, সেই ব্রিফকেসে আসলে 2 কোটি বা 20 কোটি টাকা তো দূরের কথা, মানে তার 10 ভাগের 1 ভাগ টাকাও ওই ব্রিফকেসে ঢোকানো যায় না। যদি এখন 1000 টাকা নোট হয়েছে, কিন্তু 11-এর সময় যে সময়ের কথা বলা হচ্ছে তখন সর্বোচ্চ নোট ছিল 500 টাকার নোট। তো 500 টাকার নোট হিসাবে যদি বান্ডেল করা হয়, তো সেক্ষেত্রে 20 কোটি টাকা যদি কাউকে ঘুষ দিতে হয় তাহলে বিশাল বড় কয়েকটা ট্রাঙ্ক লাগে, এছাড়া সম্ভব না। ফলে কি হলো, এই যারা গল্প তৈরি করেছে, গল্প তৈরি করতে গিয়ে এরা প্রায় ফ্লপ করে। আমাদের দেশে যেটা হয় যে বিভিন্ন ধরেন গোয়েন্দা সংস্থাতে বেশিরভাগ ক্ষেত্রেই লোকজন বোকা, এরা এত যাকে বলে কতটা স্টুপিড, আপনি এগুলো মানে শার্লক হোমসের সেই বিখ্যাত দুনিয়া কাঁপানো যে গল্প, সেই দুনিয়া কাঁপানো গল্প, এবং তার যে শার্লক হোমসের যে অ্যাসিস্ট্যান্ট ছিলেন ডক্টর ওয়াটসন সম্ভবত, তা চিন্তা করেন যে শার্লক হোমস দুনিয়ার এত বড় গোয়েন্দা এবং তার চিফ মানে অফিসার, প্রধান ব্যক্তি, তো তার বুদ্ধি কোন পর্যায়ে ছিল। তিনি যে গল্পটা করছেন সেটা বলা হয় যে পৃথিবীর সর্বকালের সেরা কৌতুক। তো তার একটা গোয়েন্দা তথ্য উদ্ধার করার জন্য, গোয়েন্দা কর্ম করার জন্য কোথাও গেছেন, মাঠের মধ্যে শুয়ে আছেন। তো মাঠের মধ্যে শুয়ে থাকার পরে গভীর রাত্রে ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙার পরে শার্লক হোমস দেখলেন যে তিনি অবাক হয়ে গেলেন। তো পাশে তার সহকারী ডক্টর ওয়াটসন তাকে ডাকলেন, বললেন যে উপরের দিকে তাকাও। তো উনি উপরের দিকে তাকালেন, চিতিয়ে শুয়েছিলেন, তাকালেন। জি স্যার, তাকিয়েছি। কিছু দেখতে পাচ্ছ? বলে হ্যাঁ দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছ? আকাশে আজকে অনেক সুন্দর একটা চাঁদ উঠেছে গভীর রাত্রি, এবং ঠিক মধ্য গগনে চাঁদ আছে, তার পাশে বেশ কয়েকটি তারকা আছে, অতটা উজ্জ্বল নয় কিন্তু বোঝা যাচ্ছে। তো শার্লক হোমস রাগ হয়ে গেলেন যে তুমি আকাশের তারকা দেখছো, চাঁদ দেখছো, কিন্তু আমরা যখন ঘুমাতে গিয়েছিলাম আমাদের মাথার উপরে যে একটা তাঁবু ছিল, আর আমরা যখন ঘুমিয়েছিলাম তখন চোর এসে আমাদের তাঁবুটা যে চুরি করে নিয়ে গেছে, এখন আমরা খোলা আকাশের নিচে, এটা কি দেখতে পাচ্ছ না? এই হলো গোয়েন্দাদের জ্ঞান বুদ্ধির সীমা পরিসীমা। তো এই সকল রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার জন্য যে নাটকগুলো তৈরি করা হয়, ড্রামাগুলো তৈরি করা হয়, এই সকল ড্রামাগুলোই আসলে এই গোয়েন্দা সংস্থার লোকজন করে, এবং তারা সবসময় কাঁচা হাতে কাজগুলো করে। এরাই সেই রিচার্ড নিক্সনকে ডুবিয়েছে সেই ওয়াটারগেট কেলেঙ্কারির মাধ্যমে। বাংলাদেশে যে সকল মানে অপকর্ম হয়েছে, এই সমস্ত কিছুই সরকারের পতন হয়েছে কিন্তু গোয়েন্দাদের ব্যর্থতার কারণে। এখন এরকম শেখ হাসিনার এরকম সোনা গহনা নিয়ে যে সকল গল্পগুজব হচ্ছে, সে সমস্ত গল্পগুজব পাবলিককে বিশ্বাস করানো যাচ্ছে না। মানুষজন হাসাহাসি করছে, কিন্তু শেখ হাসিনা সাধারণ মানুষের মতো না, সে আরো দুষ্ট। তার যে আইকিউ লেভেল আপনার আমার মতো না। সে বলছে যে হ্যাঁ আমার সোনা প্রথমে বলছে যে আমার কোনো সোনা গহনা নাই, আমার কোনো সোনা গহনা নাই, ওগুলো ওর মধ্যে কেউ হয়তো ঢুকানো হয়েছে, ওইগুলো করাইল বস্তিতে দিয়ে দেওয়া হোক। পরে আবার উনি সাথে সাথে চিন্তা করলেন যে না, এই কথার সাথে আরো ভালো কথা আছে, সরকারকে বিব্রত করা যায়। কথা হলো যে আমি তো সাধারণ ফ্যামিলি থেকে আসিনি, আমার একটা পারিবারিক ঐতিহ্য আছে। তো এখানে এই দুটো ভোল্ট এত সালে ভাড়া করা হয়েছিল, ওর মধ্যে সেই তার শেখ কামালের স্ত্রী, শেখ জামালের স্ত্রী, তার মায়ের, তার নানার, তার দাদির সব বংশের গহনা আছে। তো সেই গহনা সে খুলতে যাবে কেন? সে গহনা, আমি জীবিত আছি, চাবি আমার কাছে। তো এগুলো তো, এই গহনার ভোল্ট ভাঙা মানে ডাকাতি। কেন তারা এই ডাকাতি তারা করতে গেল? এই ডাকাতি করতে যেতে হলে তো তাদের কোর্টের অনুমতি দরকার, আদালতের রায় দরকার। এইভাবে তিনি প্রশ্ন করলেন।
তারপর তিনি বললেন যে আমার তো আরো গহনা ছিল, সুধা সদনে আমার গহনা ছিল, সেখানে হীরার গহনা ছিল, গণভবনে আমার গহনা ছিল, হীরার গহনা ছিল, আমি এগুলো আনতে পারিনি, ওইগুলো ওখানে রয়েছিল, এগুলো তো লুট হয়েছে। আমি শুনছি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের মেয়েও নাকি ওখানে গিয়েছিল, ডক্টর ইউনূস নিজেও গিয়েছিল। আপনি বুঝতে পারেন যে দুষ্টামি কোন পর্যায়ের। ডক্টর মোহাম্মদ ইউনূস গণভবনে গেছে, গিয়ে শেখ হাসিনা হীরার গহনা নিয়ে গেছে, আর ডক্টর ইউনূসের মেয়েও সেখানে গিয়ে হীরার গহনা নিয়ে গেছে, এই কথা শেখ হাসিনা বলছে। তার দুষ্টমির লেভেলটা চিন্তা করেন যে কোন পর্যায়ে তিনি আছেন। ফলে আপনি মানে একজন লোককে ফাঁসি দিবেন, একজন লোককে ডলা দিবেন, কিন্তু সে আপনাকে সুশ্রুতি দিচ্ছে, চিৎকারি করছে, আপনার নাকের মধ্যে সেই নস্যি ঢুকাই দিচ্ছে, আপনার শরীরে যেখানে গুদগুদি উঠবে সেখানে গুঁতো দিচ্ছে। এবং শেখ হাসিনাকে আপনি যা কিছুই করছেন, জেল দিচ্ছেন, ফাঁস দিচ্ছেন, পুরো সব জিনিসগুলো নিয়ে তিনি স্যাটায়ার করছেন। কই আপনি দেখবেন যে সে হাওয়া করে কাঁদছে, ওরে বাবা গো, ওরে মা গো, এখন আমার কি হবে গো, আমাকে উদ্ধার করো গো, মাপ চাই গো, আর না আর না, তা না করে সে সবকিছুতেই স্যাটায়ার করছে। এটা কিন্তু ভয়ঙ্কর, ভীষণ রকম ভয়ঙ্কর। যারা শেখ হাসিনাকে বিব্রত করতে যাচ্ছেন তাদের জন্য মারাত্মক একটি মানে দুঃসংবাদ যে এই কাজগুলো হচ্ছে। আর অন্যদিকে কাউন্টারলি এখন দেখা যাচ্ছে যে এই যে বাংলাদেশে শেখ হাসিনার স্বর্ণ উদ্ধার হয়েছে, এটা হয়তো বাংলাদেশের পত্রপত্রিকা সীমিত আকারে ছাপাচ্ছে বা বলছে, আমাদের এই দেশের মানুষের মধ্যে কেউ বিশ্বাস করছে, কেউ করছে না, কেউ ঘৃণা জানাচ্ছে, কেউ সমর্থন জানাচ্ছে, কেউ এটাকে মানে নাটক বলছে, ইত্যাদি ইত্যাদি নানা রকম। কিন্তু শেখ হাসিনা যে কথাগুলো, ডক্টর মোহাম্মদ ইউনূস, তার ব্যাংক অ্যাকাউন্ট, তার আয়করের ফাইল, তার কোন ব্যাংকে কত টাকা আছে, কোন ট্যাক্সে কোনটা কি ট্যাক্স, কত 4,000 কোটি টাকা গ্রামীণ ট্রাস্ট, ইত্যাদি ইত্যাদি, প্রায় প্রতিদিনই তিনি যেভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের আর্থিক বিষয়াদি নিয়ে বক্তব্য দিয়ে তাকে যেভাবে ভাইরাল করে দিচ্ছেন, এতে করে এই বেচারা সারা দুনিয়াতে, এই যে একজন নোবেল লরিয়েট হিসেবে, যে কোনো একটা মানুষের কাছে ধরেন যদি 5,000 কোটি টাকা থাকে, 5,000 crore শুধুমাত্র যদি বলা হয়, নিশ্চয়ই অ্যাবাউট $1 বিলিয়ন যদি থাকে বা $500 বিলিয়ন যদি থাকে, আর এই টাকার উপর আপনি ট্যাক্স দিচ্ছেন না, এ কথা পশ্চিমের কোনো দেশকে আপনি বিশ্বাসই করতে পারবেন না। পশ্চিমাতে আপনি যত কিছু বলেন যে খোদার কসম, কোরআন শরীফ মাথায় দিয়ে আমি বলছি, আমি ইত্যাদি ইত্যাদি সবকিছু, মানে যত যুক্তি বলেন না কেন, ইউরোপ আমেরিকার কোনো মানুষকে আপনি ট্যাক্স দিচ্ছেন না, এটা বিশ্বাসই করতে পারবেন না। ও রাষ্ট্রগুলো চলে ট্যাক্স দিয়ে। ওখানে যারা ভালো মানুষ, মানে তাদের 1 নম্বর সার্টিফিকেট হলো যে তারা সরকারকে নিয়মিত ট্যাক্স পরিশোধ করে কিনা। আর ও সকল দেশে, পশ্চিমা দেশে 1 নম্বর ক্রিমিনাল সে হলো যে ট্যাক্স দেয় না। আপনি চুরি করেন, ডাকাতি করেন, বাটপারি করেন, শেয়ার মার্কেট টুট করেন, কিন্তু আপনি ট্যাক্স দিচ্ছেন, ইউ আর ভেরি গুড ম্যান। তো এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে পশ্চিমা যে ইমেজটিটা আছে, এই ইমেজটা শেখ হাসিনা বুঝে গেছে। বুঝে গিয়ে তাকে শুধু বারবার প্রমাণ করতে চাচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের বাংলাদেশে এত টাকা আছে, বিদেশে এত টাকা আছে, এবং এই টাকা সে বাংলাদেশেও ট্যাক্স দেয়নি, এবং এই দেশ থেকে টাকা নিয়ে যে বিদেশে সে বিনিয়োগ করেছে সেখানেও কি পরিমাণ ট্যাক্স দিচ্ছে তোমরা খোঁজ খবর নাও। ফলে কি হলো, আমরা বাইরে থেকে দেখছি শেখ হাসিনার স্বর্ণের ভান্ডার যাকে বলা হয় উন্মোচন করা হয়েছে, কিন্তু শেখ হাসিনা সুকৌশলে কয়জনের স্বর্ণ ধরে টান দিয়েছেন, সোনা ধরে টান দিয়েছেন। এটা যাদের সোনায় টান পড়েছে তারা বুঝতে পারছেন যে বেদনাটা কোন জায়গাতে। রাজনীতির নাটক চলছে, রাজনীতির খেলাধুলা চলছে, সাসপেন্স চলছে, দেখা যাক কি পরিণতি হয় আর আমরা কতটা বিনোদিত হই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, ইচ্ছাই হোক কিংবা অনিচ্ছাই হোক, প্রতিদিন আমরা যারা কন্টেন্ট তৈরি করি কিংবা টেলিভিশন টকশোতে যাই, পত্রপত্রিকা লেখালেখি করি, এবং সেগুলো করতে গিয়ে যখন বাংলাদেশের চলমান রাজনীতি, অর্থনীতি এবং একই সঙ্গে আমাদের পুরো সমাজ ব্যবস্থায় যে একটা ঝাঁকুনি লেগেছে, সবকিছু ওলটপালট হয়ে যাচ্ছে। কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, এবং এগুলোর ভবিষ্যৎ কি, তা নিয়ে যদি আপনাকে আলোচনা করতে হয়, সঙ্গতের কারণেই জামাতের প্রসঙ্গে এসে যায়।
বিএনপির প্রসঙ্গ আসে, তো আজকের এই ভিডিওতে জামাত নিয়ে আলোচনা করব। যদিও আমি ব্যক্তিগতভাবে ঠিক জামাত নিয়ে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। জামাতের প্রতি বিরাগের জন্য নয় কিংবা অনুরাগের জন্য নয়, স্বাচ্ছন্দ্য বোধ করি না এই কারণে যে ঠিক 1986 সন থেকে আমি এই দলটিকে ঘনিষ্ঠভাবে দেখে আসছি একজন সাংবাদিক হিসেবে। পরবর্তীতে আমি যখন 91 থেকে একেবারে 2001 পর্যন্ত 10 বছর ব্যবসা বাণিজ্য করেছি, এর বাইরে অন্য কোনো কিছু চিন্তা ভাবনা করিনি। তখন আসলে কোনো রাজনৈতিক দল নিয়ে আমি আসলে ওরকম চিন্তা ভাবনা করিনি। কিন্তু যখন 2001 সনে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করার জন্য আমি তৃণমূলে কাজ শুরু করলাম, তো সেখানে আমার যে নির্বাচনী এলাকা, সেখানে আমার প্রতিদ্বন্দ্বী হিসেবে জামাতের একজন প্রার্থী ছিলেন বিখ্যাত আব্দুল কাদের মোল্লা। আমাদের বাড়ি একই উপজেলাতে, তবে বেশ খানিকটা দূরত্বে, ধরুন 10-12 কিলোমিটার দূরত্ব হবে তার বাড়ি। কিন্তু কয়েকটি কারণে তার সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্কের যে বন্ধনটা, এটি অম্লান ছিল। প্রথম কারণ হলো আমি যে স্কুলে পড়তাম, বাইশরশি শিবসুন্দরী হাই স্কুল, এই স্কুলে তিনি 60-এর দশকে শিক্ষকতা করতেন, সম্ভবত 66, 67, 68 সনে। এবং আমার ফুফু, চাচা অনেকেই তার ছাত্র ছিলেন, যারা ওই স্কুলে ওই সময়টাতে পড়াশোনা করতেন এবং যারা স্বাধীনতা যুদ্ধকালীন সময়, পরবর্তী সময় খুব বড় বড় পদে, সরকারি বেসরকারি বড় বড় পদে কিংবা ব্যবসায়িক হিসেবে খুব ভালো অবস্থানে পৌঁছে গিয়েছিলেন। তো তাদের শিক্ষক ছিলেন জনাব আব্দুল কাদের মোল্লা। এবং স্কুলের পাশে তিনি যে বাড়িটিতে থাকতেন কাছাকাছি, সেই বাড়িটি আমার এক আত্মীয়, নিকট আত্মীয়, সেই বাড়িতে তিনি থাকতেন। তো ওই আমলে, যেটা 60-এর দশকে হতো, যে বাড়িতে থাকতেন সেই বাড়ির ছেলে মেয়েদেরকে পড়াতেন, তারপরে স্কুলের শিক্ষকতা করতেন। এটা ওই সময়টিতে একেবারে যাকে বলা হয় স্বাভাবিক একটা বিষয় ছিল। তো পরবর্তীতে যখন সাংবাদিকতা শুরু করলাম, তখন দেখলাম যে কাদের মোল্লাও সাংবাদিক, এবং জামাতেরও সাংবাদিক না, বেশ বড় সাংবাদিক। আমাদের পরিবারে তখন বেশ কয়েকজন নামকরা সাংবাদিক আছেন। তার মধ্যে বিচিত্রার চিফ রিপোর্টার ছিলেন জনাব কাজী জাওয়াদ, তারপর অবজারভারের চিফ রিপোর্টার ছিলেন জনাব খলিলুর রহমান, আর একজন ছিলেন শহীদুজ্জামান খান। উনি অবজারভারের ফাইন্যান্সিয়াল পেজ দেখতেন এবং পরবর্তীতে ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের এডিটর হয়েছিলেন, ডেইলি স্টারে চাকরি করতেন। তো সংবাদপত্র জগতের সঙ্গে আমাদের যে সম্পর্ক, সেই সম্পর্কটা দীর্ঘদিনের। আরো পুরনো দিকে গেলে আরো অনেককে পাওয়া যাবে এই লেখক সাংবাদিক হিসেবে। তো এর মধ্যে কাদের মোল্লাও আছেন আমাদের বাড়ির একেবারে কাছাকাছিতে। তো সেই সুবাদে ওনার সঙ্গে আমার একটা সম্পর্ক হলো সাংবাদিক হিসেবে। দ্বিতীয়ত যে উনি যেহেতু আমি যে স্কুলে পড়তাম সেই স্কুলের শিক্ষক ছিলেন, সেই সুবাদে একটা সম্পর্ক হলো। আর 1986-এ জামাত যখন ইলেকশন করলো, তখন ওই সদরপুরের ওই আসনে তিনি সংসদ সদস্য হিসেবে জামাতের প্রার্থী ছিলেন। আর আমি যখন 2001 সনে প্রার্থী হিসেবে সদরপুর চরভদ্রাসনে গেলাম, তখনও তিনি সেখানে জামাতের প্রার্থী ছিলেন। তো আমরা যে কজন আওয়ামী লীগের লোকজন ছিলাম, আমি ছিলাম, জনাব AK আজাদ সাহেব ছিলেন হামিম গ্রুপের, এখন চ্যানেল 24-এর মালিক। এরকম আরো এই দুজনের সঙ্গে ওনার ব্যক্তিগত সম্পর্ক খুব ভালো ছিল। জনাব কাদের মোল্লা সাহেবের, বিশেষ করে আজাদ সাহেবের সঙ্গে খুবই ভালো সম্পর্ক ছিল। উনি আমাদের সঙ্গে কথাবার্তা বলতেন। সেই সুবাদে জামাতকে দেখার সুযোগ হয়েছে কাছাকাছি। এর বাইরে অন্যান্য যে সকল শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন জামাতের, গোলাম আজম সাহেব সহ, তাদের অনেকের সঙ্গে সাংবাদিক হিসেবে যতটুক ঘনিষ্ঠ হওয়ার সুযোগ ছিল সেটা হয়েছি। আবার পরবর্তীতে যখন 2009 সনে সংসদ সদস্য হয়েছি, তখন তো জামাতের অনেককে বন্ধু হিসেবে, সহকর্মী হিসেবে কাছাকাছি পেয়েছি। এবং যেই কারণে জামাতের উপর যখন মারাত্মক বিপদ নেমে এলো 2010 সনের পরে,
কেন জানি আমি তাদের প্রতি সহানুভূতিশীল ছিলাম, বুঝে হোক না বুঝে হোক সহানুভূতিশীল ছিলাম, এবং তাদের পক্ষে অনেক কথা বলেছি, অনেক কিছু লিখেছি। তো সেই সুবাদে জামাত নিয়ে আসলে নেতিবাচক কথা বলাটা আসলে আমার স্বভাবের, আমি সেটা বলবো না। ৭১-এ তাদের যে ভূমিকা আছে সেই ভূমিকার কারণে তারা অনুতপ্ত হোক বা না হোক এটা তাদের ব্যক্তিগত বিষয়। আমি ৭১ নিয়ে জামাতের সমালোচনা আগেও করতাম, এখনো করি, কিন্তু ব্যক্তিগতভাবে কোনো মানুষের সঙ্গে আমার জামাতের কারোর সঙ্গে তেমনি শত্রুতা নেই। তো জামাত সম্পর্কে আমার যে ধারণা ছিল সেই ধারণাটা হয়তো সারা জীবনে থাকতো, কিন্তু যদি জুলাই আগস্ট বিপ্লব না হতো তাহলে আমার কাছে মনে হতো যে আমি একটা শিশু হিসেবে মারা গিয়েছি। এই অল্প সময়ের মধ্যে জামাতের যে বিবর্তন এবং জামাতের যে আবর্তন, আপনারা তো বিবর্তন বুঝেন যে একটি জায়গা থেকে রাতারাতি পরিবর্তন হয়ে অন্য কিছুতে পরিণত হওয়া, যেমন বানর থেকে মানুষ হওয়া, মানুষ থেকে জানোয়ার হওয়া ইত্যাদি নানা রকম যে কথাগুলো আমরা বলে থাকি। তো এটাকে বলা হয় বিবর্তন, জাস্ট পরিবর্তন। আর আবর্তন হলো ঘূর্ণিপাক, চারিদিকে ঘোরা। তো জামাতের যে বিবর্তন এবং আবর্তন এই গত 14 মাসে দেখছি, এটা যদি না দেখে আমি মরে যেতাম আমার কাছে মনে হতো একটা শিশু হিসেবে আমি মারা যাচ্ছি। তো এই কারণে আসলে যেহেতু দীর্ঘদিন জামাত সম্পর্কে আমি খুব সফটেন ছিলাম, জামাতের অনেক লোকজন হয়তো আমাকে ভালোবাসতেন, স্নেহ করতেন, শ্রদ্ধা করতেন, অনেক হয়তো স্বপ্ন দেখতেন যে গোলাম মোল্লা রনি একটা সময় হয়তো জামাত করবে, তারা দোয়া করতেন। তো আমি আসলে জামাত সম্পর্কে আমার যে আইডিওলজি, সেই আইডিওলজি আমার যে পার্লামেন্টে 2009 সালে আমি যে প্রথম একটা বক্তব্য দিয়েছিলাম সেই আহলে সুন্নাতুল জামাতের অনুসরণে, ঠিক সেই বক্তব্যে আমি আজও আছি। কিন্তু ইন পার্সন ব্যবহারের ক্ষেত্রে আমি জামাতের নিকট সবসময় ভদ্রতা প্রদর্শন করেছি, তাদের ব্যাপারে ইতিবাচক ধারণা করেছি ব্যক্তিগত পর্যায়ে। এনিওয়ে, এখন 14 মাস ধরে জামাত দেশ চালাচ্ছে, এরকম কথাবার্তা আসলে তারা কতটুকু চালাতে পারছে তারা জামাতে ভালো বলতে পারবেন, কিন্তু সাধারণ মানুষ মনে করছেন যে পুরো দেশ তারা চালাচ্ছেন। আর ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের উপরে তাদের যে আধিপত্য এটা সীমাহীন। আগামীতে ছলে বলে কৌশলে তারা ক্ষমতায় আসবে, এটি নিশ্চিত না হওয়া পর্যন্ত ভোট যেন না হয়, ভোট যেন ডিলে হয়, এ ব্যাপারে জামাতের যত শক্তি আছে জলে স্থলে অন্তরিক্ষে তারা সেই শক্তি প্রয়োগ করবে। এটি হলো সাধারণ মানুষের বিশ্বাস। তো নির্বাচন যত কাছাকাছি আসছে, বিশেষ করে যে এই মুহূর্তে বিএনপি তাদের প্রার্থী তালিকা ঘোষণা করে ফেলেছে, সেই সময় থেকে পুরো বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত নির্বাচনের যে একটা হাওয়া বইছে, সেই হাওয়াটা আসলে বলতে গেলে 99% হাওয়াটা বিএনপির দিকে। এবং সেখানকার থানা বলেন, পুলিশ বলেন, প্রশাসন বলেন, ডিসি এসপি বলেন, তারা সবাই এখন বিএনপি নেতাদের কথায় চলছে, এটা বাস্তবতা। কিন্তু এই যে প্রার্থী ঘোষণা করার আগ পর্যন্ত অনেক অনেক জেলাতে, অনেক অনেক উপজেলাতে তারা মানে জামাতের কথা মতো চলতেন। জামাত হয়তো সেখানে মামলা মোকদ্দমা করেনি বা বিএনপি লোকের মতো চাঁদাবাজি করেনি, কিন্তু থানা পুলিশ প্রশাসন তাদেরকে বেশ সমীহ করতেন। কিন্তু এই যে নির্বাচনের তফসিল যত কাছাকাছি আসছে, বিএনপির প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে করে এই যে প্রশাসনের উপরে যে আমাদের যে আধিপত্য সেটা এখন নেই বললেই চলে। এর ফলে কি হলো, তাদের যে সুখ, তাদের যে স্বপ্ন, তাদের যে স্বপ্ন বাসর সব কিছু ঝুঁকির মধ্যে পড়েছে। আর এতে করে তারা মেজাজ হারিয়ে ফেলছেন, অনেকে পথ হারিয়ে ফেলছেন, এবং যে যেভাবে পারছেন এমনভাবে কথা বলছেন, সেই কথাবার্তার সঙ্গে জামাতের নীতি এবং আদর্শের যেমন মিল নেই, একই সঙ্গে তারা তাদের যে একটা পোর্ট্রেট বা তৈলচিত্র বা তাদের যে একটা স্কেচ মানুষের মনে তারা তৈরি করে ফেলেছিল সেই দীর্ঘদিন ধরে, তো সেখানে আসলে ইদানিংকালে তাদের যে গলার স্বর, যেভাবে আঙ্গুল উচ্চাচ্ছেন, যেভাবে চোখ গোল গোল করে কথা বলছেন, যেভাবে তারা অলৌকিকত্ব দেখাতে চাচ্ছেন, যেভাবে তারা
স্পিরিচুয়ালিটি যেটিকে বলা হয়, আধ্যাত্মিকতা দেখাতে চাচ্ছেন, এটি আসলে জামাতের সঙ্গে যায় না। জামাত প্রথম থেকে একটা আধ্যাত্মিক বিমুখ দল। এরা মনে করে যে শরীয়তের যে বিধানগুলো এটা করতে হবে, পরিশ্রম করতে হবে, কিন্তু এখানে আধ্যাত্মিকতা বলতে ফু দিয়ে উড়ে যাওয়া, আল্লাহ রাসূল নূরের তৈরি, আকাশ থেকে এমনি অনেক কিছু আসবে, আমি বললাম ফু দিলে বাতাস প্রবাহিত হবে, বৃষ্টি হবে, এই জিনিসগুলো জামাতের যে আইডিওলজি সেই আইডিওলজিতে পড়ে না। তারা যেমন দেখা গেল এই কবর জিয়ারত করা কিংবা কোনো জিয়ারতের জন্য ভ্রমণ করা এটাকে রীতিমতো হারাম মনে করে। মাজার, পীর প্রথা, বাউল প্রথা ইত্যাদি যে কোনো জিনিসই তারা ইসলামের সঙ্গে সাংঘর্ষিক মনে করে। এখন সেই জামাত, যে জামাত দীর্ঘদিন যাবৎ বলে আসছে যে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি জিনিসই তোমাকে দেবেন তোমার কর্মফল অনুযায়ী, যেভাবে করবে ঠিক সেভাবে ফল পাবে, আর যেভাবে তুমি বিশ্বাস করবে ঠিক সেই বিশ্বাস অনুযায়ী তোমার কর্মের স্পৃহা জাগ্রত হবে। তুমি যদি বিশ্বাস করো যে আমি একটা চোর হব, চোরকে তোমার খুব ভালো লাগে, তাহলে চুরি করার যত বুদ্ধি তোমার মধ্যে আসবে। তাহলে বিশ্বাসটা অর্থাৎ ঈমান থেকে তোমার কর্মের প্রেরণা আসবে। তো তোমার ঈমানটা যদি আল্লাহর দিকে হয়, রাসূলের দিকে হয়, তোমার কর্মটা ঠিক সেরকম ভাবে হবে, কিন্তু তোমার অর্জনটা হবে তোমার কর্ম দিয়ে। অর্থাৎ তুমি যদি ভালো কর্ম করো ভালো ফলাফল পাবে, মন্দ কর্ম মন্দ ফলাফল পাবে। এখানে মাঝে মাঝে কোনো জায়গা জামাত বিশ্বাস করে না। কিন্তু জামাতে যারা প্রতিপক্ষ তারা মনে করেন যে একটা মানুষ 90 বছর যাবৎ চুরি করছে, দর্শন করছে, রাহাজানি করছে, পথের মধ্যে হঠাৎ করে কোন একজন ওলি আল্লাহ দেখা হলো, ওলি আল্লাহ তাকে জিজ্ঞাসা করলেন, বাবা কেমন আছো, এক গ্লাস পানি দাও। আপনি পানি দিলেন, বা ওই বৃদ্ধ মানুষটি পানি দিল, পানি খেয়ে ওলি আল্লাহর সেই মন শান্ত হয়ে গেল, ওলি আল্লাহ একটা ফু দিলেন, সঙ্গে সঙ্গে সেই লোক ওলি আল্লাহ হয়ে গেল। এই জিনিসগুলো জামাত বিশ্বাস করে না। কিন্তু এই যে নির্বাচনের এই সময়টিতে হঠাৎ করে মনে হচ্ছে যে জামাত নিজেরা সবাই ওলি আল্লাহ হয়ে গেছেন। এখন তাদের আমিরকে বলা হচ্ছে টাটকা ওলি, জিন্দা ওলি, জীবন্ত ওলি, চলাফেরা করা ওলি। কে বলছেন? তাদের আর একজন সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজা। তাদের একজন ধর্মগুরু আছেন মুফতি সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম। তো তিনি যে বক্তব্য দেন সেই বক্তব্য মনে হয় যে আরশে আজিমের অনেক খবরাখবর ইলহামের মাধ্যমে তার হৃদয়ে আসে, এবং তিনি সেই বক্তব্যগুলো দেশ জাতিকে জানিয়ে দেন, এবং জামাতের লোকজনও তার কাছ থেকে অনেকে শিক্ষা নেয়। তাদের একজন ওয়াজিন আছেন, ওয়াজ করেন, জনাব তারেক মনোয়ার, দীর্ঘদিন ধরে। তো তারেক মনোয়ার সাহেব একবার বলেন অক্সফোর্ডে পড়ান, একবার আমেরিকাতে এসে কোন হার্ভার্ড, অক্সফোর্ড, কেমব্রিজ, মানে কোনো কিছুই তার বাদ যায় না কথা বলতে গিয়ে। তার বাবা নাকি কবে সংসদ সদস্য ছিলেন, কি ছিলেন, ইত্যাদি ইত্যাদি আরো অনেক কিছু। এনিওয়ে, কিন্তু এই ভদ্রলোক আওয়ামী লীগের জামানাতে যে বক্তব্য দিতেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে যে বক্তব্য দিতেন, সুদ ঘুষের বিরুদ্ধে যে বক্তব্য দিতেন, এখন সেগুলো উল্টে গিয়ে তিনি এখন বলতে গেলে হাজ্জাজ ইবনে ইউসুফের মতো শক্তিশালী হয়ে পড়েছেন। এখন তিনি আওয়ামী লীগকে ইমানের দাওয়াত দিবেন। আওয়ামী লীগ যদি তার দাওয়াত না শুনে তিনি তাদেরকে মারবেন, তাদেরকে ছেঁচা দিবেন, গুঁতো দিবেন, ইত্যাদি ইত্যাদি নানা রকম বক্তব্য সোশ্যাল মিডিয়াতে ভাসছে। তার মতো করে জামাতের অনেক নেতা কেউ আঙ্গুল বাঁকা করতে চাচ্ছেন, কেউ আকাশের সূর্যকে সাক্ষী রেখে বলছেন যে তাকে অতিক্রম করার ক্ষমতা সূর্যের নেই, সূর্য আল্লাহর হুকুমে। ওই যে ভদ্রলোক বললাম সেই ভদ্রলোকের ইজ্জতের মানে জিল্লতিতে, নূরের জিল্লতিতে সূর্যের যে গতি থেমে যাবে, না যাবে অস্ত, না হবে উদিত। এই ধরনের কথাবার্তা বলার চেষ্টা করছে। আরেকজন বারবার বলার চেষ্টা করছে, ডু ইউ নো হু আই এম? আমি কে? ধরুন আমার নাম গদা শাহ। আমি যখন বারবার বলবো যে রিমাইন্ড ইট, রিওয়াইন্ড ইট, রিমেম্বার ইট, আই এম গদা শাহ, আই এম পুটু শাহ,
ইট মিনস যে আমি আমার এই গদাসা বা পুটুষা যে আমার বাপ দাদা নাম দিয়েছে, এই গদাসা পুটুষার ব্যাপারে আমি সচেতন নই। আমার বিশ্বাস হচ্ছে না যে আমার নাম গদাসা, আমার নাম পুটুষ। সেই জন্য আমি বারবার লোকজনদেরকে স্মরণ করে দিতে চাচ্ছি। মানুষ যখন অহংকার করে, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুক্তালিন ফাকুর, আল্লাহর পবিত্র কালামে পাকের বাণী, খুবই যাকে বলা হয় চিরাচরিত একটা আয়াত, যে এই জমিনে অহংকার করে হেঁটো না। তোমরা এই অহংকার করে আমার জমিনটাকে ফাটিয়ে ফেলতে পারবে না, কিংবা লাভ দিয়ে আমার পাহাড়টিকে অতিক্রম করতে পারবে না। তো সেখানে জামাতের যারা নেতা এই আয়াতগুলো জানার পরেও তারা অহংকার করছেন, ভীষণ রকম অহংকার করছেন, যেটা তাদের চরিত্রের সঙ্গে মিলে না। তারা গলায় পাড়া দিতে চাচ্ছেন, জিহ্বা ছিঁড়ে ফেলতে চাচ্ছেন, এবং যেন তেন নয়। তারা গলায় পাড়া দিয়ে ডান হাত দিয়ে জিহ্বা ছিঁড়বেন না, বাম হাত দিয়ে টান দিয়ে জিহ্বা ছিঁড়ে ফেলবেন, এবং সবাইকে সাবধান করছেন যে সাবধানে কথাবার্তা বলবেন, সেই দিন আর নেই। আর এই কথা বলছেন একেবারে শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ, যারা কখনো জোরে কথা বলতেন না, হাসি মুখে ছাড়া কথা বলতেন না, এখন তারা কথায় কথায় রাগ হয়ে যাচ্ছেন। তো এই যে আপনার যেটা ট্র্যাক রেকর্ড রয়েছে, সেই ট্র্যাক রেকর্ডের বাইরে আপনি যখন বের হয়ে যাবেন, কিংবা আপনার যে সীমা পরিসীমার বাইরে চলে যাবেন, বর্গক্ষেত্র, গোলাকার ক্ষেত্র, আয়তক্ষেত্র বা ত্রিভুজ, ট্রায়াঙ্গেল, যাই বলেন না কেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি প্রাণীর জন্য একটা সীমারেখা নির্ধারণ করে দিয়েছেন। মানবের জন্য, জানোয়ারের জন্য, পশু পাখি, কীট পতঙ্গের জন্য। যদি আপনি হারিয়ে যান এবং সেই সীমার বাইরে চলে যান, আপনি আর সীমার ভিতরে ফিরতে পারবেন না। সীমা অতিক্রমকারীকে আল্লাহ কখনোই পছন্দ করেন না, এবং সীমা অতিক্রমকারীর সবচেয়ে বড় বিপত্তি হলো সে আর তার সীমার মধ্যে ফিরতে পারে না। তো সেই দিক থেকে আপনি দেখবেন যে একটা প্রজাপতি ঘরের মধ্যে ঢুকে গেছে, সে চেষ্টা করলে, আপনি বারবার চেষ্টা করছেন যে এই ঘরের মধ্যে মরে যাবে, কিন্তু সে আর বেরোতে পারছে না। ঘরের মধ্যে একদিন দুদিন পরে সে মারা গেল। এভাবে যখনই কোনো একটা মানুষ, কোনো একটা প্রাণী, পতঙ্গ তার যে সীমা, সেই সীমাটা অতিক্রম করে ফেলে, তখন সে আর সেখান থেকে ফিরতে পারে না। জামাত তার যে সীমা ছিল, সে সীমার বাইরে তারা চলে এসেছে, কথায়, আচরণে, চিন্তায়, চেতনায়, লোভে, লালসায়, স্বপ্নে, কামনায়, বাসনায়, সব ক্ষেত্রে গত 14 মাসে সব জায়গাতে তারা সীমা অতিক্রম করেছে। ফলে আগামীতে যে পরিবর্তন আসছে, সে পরিবর্তন যেভাবেই আসুক না কেন, জামাত তার আগের জায়গায় আর ফিরতে পারছে না। এখন সেই পরিণতি কেমন হবে, ভালো না মন্দ,